আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেনাবাহিনী কি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যাচ্ছেন কি না। আর এই বিষয়টা নিয়ে আমাদের সাথে খোলাখুলি আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন অ্যাডভোকেট মহসিন রশিদ স্যার। ওনাকে আপনারা সকলেই চিনেন, একজন প্রবীণ রাজনীতিবিদ, মুসলিম লীগের সভাপতি এবং উনি একজন আইনজীবী। ওনাকে সকলেই চিনেন। আর এর ভিতরে সকাল থেকেই সকলে জানেন যে আজকে একজন কালপুরুষের চিরবিদায় নিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র, 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা জনাব তোফায়েল আহমেদ সাহেব আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন। তো সবগুলো বিষয় নিয়ে ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, বেশ ভালো না। স্যার, আজকে তোফায়েল আহমেদ সাহেব মারা গিয়েছেন। আপনি নিশ্চয় জানেন যে ওনার জানাজা হয়েছে কিছুক্ষণ আগে ধানমন্ডিতে কোন এক মসজিদে। সেখান থেকে আবার জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে 29 জনকে গ্রেফতার করা হয়েছে। জি, এই বিষয়ে কি আপনি কিছু বলবেন কিনা? দেখেন, তোফায়েল সাহেব তো খুব নামকরা একজন রাজনীতিবিদ। উনার 22 অক্টোবর 1943-তে উনার জন্ম হয়েছে এবং আজ 1 জুন উনি মারা গেল। উনি বাংলাদেশি ইন্ডিপেন্ডেন্স, আমাদের যে আজকে আমরা যে একটি রাষ্ট্র আছি, বাংলাদেশ নাম আমাদের রাষ্ট্র, এই রাষ্ট্রের জন্য উনি একজন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। উনি 7 বার জাতীয় সংসদে ছিলেন। উনি ভোলা 1, ভোলা 2 এবং বাকেরগঞ্জ কনস্টিটুয়েন্সি, বাকেরগঞ্জ 1 থেকে উনি সাংসদ হয়েছে। উনি মন্ত্রী ছিলেন, উনি প্রাইভেট সেক্রেটারি ছিলেন বঙ্গবন্ধুর। এগুলি আমরা সবাই জানি। একটি ওনার জন্য আমি দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ যেন ওনার গুনাহ কাবিরা সাগীরা যা থাকে সেটা আল্লাহ যেন মাফ করুক, ওনার আল্লাহ মাগফিরাত করুক এবং উনি যেন জান্নাতবাসী হন। এইটাই আমার দোয়া। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আজকে আরেকটা ঘটনা আমরা হঠাৎ করে বিভিন্ন জায়গায় দেখছি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের জমাদারের মরদেহ উদ্ধার। রাষ্ট্রের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টও কি নিরাপদ নয়? তাহলে নিশ্চয় আপনাকে খবরটা আমিও খবর পেয়েছি যে বিজয় 71-এর একটি বাথরুম টয়লেটে একটি জমাদারের ডেড বডি পাওয়া গেছে। দুঃখজনক, ওই এলাকায় হওয়া উচিত না। কিভাবে হলো? কোর্ট গুলি তো বন্ধ করে দেওয়া হয়, সেখানে ব্যবস্থা আছে সিকিউরিটি এর মধ্যে। এখানে তো পুলিশেরও অফিস আছে সুপ্রিম কোর্টে একটা, যারা এসব দেখেন। কোর্ট কিপার আছে যার দায়িত্ব হলো এই দেখা যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কেউ রয়ে গেল কিনা বন্ধ করার আগে। দুঃখজনক, অনেক ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশে ইদানিং। এর উপরে আমি এইটাই বলতে পারি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বাংলাদেশে খুব একটি ভালো না, বিকজ আমরা দেখছি যেভাবে লোকজন চাঁদাবাজি করছে। এখনো আমার কাছে ইনফরমেশনও আছে যে প্রাইভেট ব্যাংকে ইভেন একজনকে যদি প্রমোশন দিতে হয় বা লোক নিয়োগ করতে হয়, এইখানেও হস্তক্ষেপ হচ্ছে প্রাইভেট ব্যাংকস গুলোতে। তো এখন আর আমি কি বলবো, এখন আমাদের নতুন সরকার আছে, মাত্র 3-3.5 মাস হয়েছে, 100 দিন পূর্ণ করেছেন তারা। তাদের উপরে একটি গুরুতর দায়িত্ব আছে এবং যদি ওনারা এই দায়িত্বকে ফেল করেন তাহলে এই জাতির ভোগান্তি ছাড়া আমি আর কি বলতে পারি এই মুহূর্তে। স্যার, আপনি একটা রিট করেছিলেন, সেই রিটটি 3-4 দিন আগে সেই রিটটি খারিজ করে দিয়েছে। এই রিটটি কি ছিল এবং কেন খারিজ করে দেওয়া হলো? আচ্ছা, এই রিটটি খুব সিম্পল একটি রিট ছিল। এই রিটের মধ্যে আমি যেটা চেয়েছিলাম সেটা হলো যে ইউনিশ সরকারের যে
শাসন আমল কি আছে, এই আমলে ওনার যে কারাপশন আছে বা ওই সরকারের যে কারাপশন আছে, অনিয়মগুলি যা হয়েছে, এইগুলি করার জন্য একটি তদন্ত কমিশন গঠন করে। আমার চাওয়া এতটুকুনি ছিল, একটি তদন্ত কমিশন। আমি এখানে বলি নাই, আমার পিটিশনে তো অনেক কিছু আছে, কিন্তু আমি এটা বলি নাই যে ওই কমিশনের টার্মস অফ রেফারেন্স কি হবে, কি কি ওরা করবে, কিভাবে করবে। নো, আমার এটা শুধু সরকারের উপর ছেড়ে দেওয়া ছিল, যে সরকার যেহেতু করছে না, আমি নোটিশ দিয়েছি তারপরেও হচ্ছে না, ক্যাবিনেট ডিভিশনকে নোটিশ দিয়েছি, ক্যাবিনেট ডিভিশনকে দেওয়ার অর্থ হচ্ছে ক্যাবিনেট শুড নো অ্যাবাউট দিস নোটিশ, তারপর ওনারা কিছু করেন না, এই জন্য কোর্টের কাছে যাওয়া ছিল। এই সিম্পল একটা, আমার আর কিছু চাওয়া ছিল না ওই রিট পিটিশনে। কিন্তু স্যার, এই রিটের তীব্র বিরোধিতা করেছিল সরকার যেদিন রিটটি খারিজ জি, করা হয়। জি তীব্র করেছিল বিরোধিতা, সরকার, কারণটা কি? খুব উনি অ্যাটর্নি জেনারেল নিজেই বিরোধিতা করেছেন। অ্যাটর্নি জেনারেলের সাথে অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল অনিক সাহেব ছিলেন, উনি বিরোধিতা করেছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন, ওনারা বিরোধিতা করেছেন। সবাই বিগ টিম। আমার যে অডিটটা যখন বের হবে তখন ওইগুলির মধ্যে সবাই নাম থাকবে। কোর্ট আমাকে এখন রিজেক্ট করে দিয়েছে, কিন্তু বলেছে যে বিস্তারিত আদেশ তারা দেবেন। ফাইন, আমার এইটা নিয়ে কোনো কিছু চিন্তার কারণ নেই। তার কারণ হচ্ছে আমি আহ, আপনাদের দেওয়ায় সাহস করে গিয়েছি, আমার জন্য তো যাই নাই, আমি গিয়েছি জাতির জন্য, দেশের জন্য, যে যা হয়েছে সেটা যেন জনগণ জানতে পারে। আর আমি তো করবো না ইনকোয়ারি, ইনকোয়ারি তো সরকার যাদেরকে ভালো মনে করবেন, ইউনূস সাহেবের পক্ষের লোকদেরকে দিয়ে উনি কমিশন করাতে পারেন। আমার তো এর মধ্যে কোনো কিছু নাই, আমি তো শুধু এতটুকু চেয়েছিলাম। যাই হোক, আমি ব্যর্থ হয়েছি, আমি আপিল করব, তারপরে দেখা যাক কোথায় কি হয়, পানি কত। এই যে এত বাচ্চারা মারা গেল, এই সব কমিশন অফ ইনকোয়ারির মধ্যে চলে আসছে, অনেক কিছু চলে আসছে। এখন তো আপনারা শুনছেন, জনগণ জানছে, কেউ দায় নিতে চায় না ফেলিওর অফ দ্যাট গভর্নমেন্টের, এবং সবাই দোষ আরেকজনের উপরে চাপিয়ে দিচ্ছে। ইটস ভেরি আনফরচুনেট, ইটস ভেরি আনফরচুনেট। দেখা যাক, অর্ডারটা পাই, আপিল করব। আপিল করব আমার জন্য না, আপিল করব দেশ আর রাষ্ট্রের সাথে জন্য আপিল করব, জনস্বার্থ। আমার জন্য না। জনস্বার্থে, একদম টোটাল টোটাল পাবলিক ইস্যুর জন্য, জনগণের জন্য, যারা এই এই রাষ্ট্রের মালিক, ওদের জন্য করছি আমি। আজকের এই রিটটা খারিজ করা বা ডাক্তার ইউনূস সম্বন্ধে কেউ কিছু বললে সেটার উপরও অ্যাকশনে যাওয়া, বা আমরা এখন যেটা শুনছি যে ডাক্তার ইউনূসকে সম্ভবত রাষ্ট্রপতি করা হতে পারে বা ওনার ইচ্ছে আছে, এই ধরনের কোন দেখেন, ইনফরমেশন কি আছে? এটা 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 আমার কাছে কোনো ইনফরমেশন নাই, বাট যে জিনিসটা হচ্ছে সেটা হলো, ওনার ইচ্ছা তো আছেই রাষ্ট্রপতি হওয়া, কিন্তু ওই ইচ্ছাটা এখন ডিভাইডেড হয়ে গেছে, বিকজ ওনার এখন আরেকটা ইচ্ছা হচ্ছে সেক্রেটারি জেনারেল হওয়া, ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল হওয়া। তো উনি এখন এই দুটি ইচ্ছা নিয়ে উনি এগোচ্ছেন। আর এই কারণেই গভর্নমেন্ট এবং ইউনূস সাহেব সবাই চান, উনি উনি খলিলুর রহমান সাহেবের জন্য উনি ক্যাম্পেইনও করছেন। ইউনূস সাহেব প্যারিসে উনি মিটিং করেছেন, ক্যাম্পেইন মিটিং করেছেন। উনি চেয়েছেন, বিকজ একটা আগে আমি মনে করেছিলাম যে খলিলুর রহমান সাহেবের বোধহয় বেশি কষ্ট হবে না জিততে, যেহেতু ওআইসি ওনাকে পুরো সাপোর্ট দিয়েছে। কিন্তু পরবর্তীতে আমি যা খবর পাচ্ছি সেটা হলো যে ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্ডিয়া এবং আরো কিছু দেশ যারা আছে, ওরা সাইপ্রাসের যিনি ক্যান্ডিডেট, ওনার ওনার পিছে তারা দাঁড়িয়েছেন এবং তারা সাপোর্ট করছেন। আমরা হয়তো আগামী 36 ঘন্টার মধ্যে রেজাল্ট জেনে যাব যে কে হলো প্রেসিডেন্ট লিয়ের। 2 তারিখে ইলেকশন হচ্ছে। আজকে বাংলাদেশের 1 তারিখ, মানে আমেরিকার 1 তারিখ সকাল, ভোরে সকাল 10টা 11টা 9টা 9:30 মতো। আর এর পরে যে 24 ঘন্টা আসবে তখনই ইলেকশনটা হবে। 193 ভোটার্স আছে, তারা ভোট দেবেন।
দেখা যাক কি হয়। এখন যদি আপনি আমাকে বলেন যে অ্যাজ এ বাংলাদেশি আমাকে খলিলুর রহমান সাহেবের জন্য দোয়া করা উচিত, আই এম সরি, আমি এইটা করতে পারবো না। একটা এরকম থার্ড গ্রেড ব্যক্তি, একটি কারাপ্ট ব্যক্তি, একটি ব্যক্তি যে দেশ বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে, ওর জন্য ওর পক্ষে আমি দোয়া করতে পারবো না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ধরেন যদি ওখানে আমি ব্যক্তিগত ভোটার হতাম, তাহলে আমি অ্যাবস্টেন করতাম না, আমি ওনার বিরুদ্ধে গিয়ে ভোট দিতাম। বিকজ ওনার জিতের জন্য বাংলাদেশের কোনো লাভ হবে না। হি ইজ এ ভেরি সেলফ সিকিং পার্সন। উনি নিজের ছাড়া, নিজের স্বার্থ ছাড়া উনি কিছুই বোঝেন না, আর কিছুই করবেনও না। এটা একটা থার্ড ক্লাস লোক, মানে এত থার্ড ক্লাস লোক এটা, যে এইটা তো বাই নাও আমার মনে হয় যে এই দেশের 18 কোটি লোক এই অনুভব করা উচিত যে সে একটা থার্ড ক্লাস লোক। এবং তৌহিদ সাহেব বলেছেন যে আমি কিভাবে ফরেন মিনিস্ট্রি চালাতাম, তিনটা মন্ত্রী ছিল সেখানে। তো আই মিন হোয়াট ডু উই ডু উইথ দিস পারসন, আমি জানি না। আমি জানি যে চায়নার ভোটের জন্য উনি চেষ্টা করেছেন, এবং হি ট্রাইড টু পাকিস্তান, বাট চায়না ইজ নট এগ্রিয়েবল। চায়না ওনাকে ভোট দিচ্ছে না, রাশিয়া ভোট দিচ্ছে না। আমেরিকা যদি দেবে, বাট আমার জানা মতন যে 5টি যে সিকিউরিটি কাউন্সিলে পার্মানেন্ট মেম্বার আছে, ওদের মধ্যে কেউ ওনাকে ভোট করবে না। তো ওদের সবাই কিন্তু একটা এরিয়া অফ ইনফ্লুয়েন্স আছে পুরো পৃথিবীর উপরে। তো দেখা যাক, লেটেস্ট সি, যদি উনি জিতেন তাহলে বাংলাদেশের ভাগ্য খারাপ। ধন্যবাদ উনি স্যার। যদি জিতেন বাংলাদেশের ভাগ্য খারাপ। স্যার আরেকটা কাহিনী সম্ভবত আপনি জানেন যে ইংল্যান্ডের ডাউটি চেম্বারের থেকে একটা চিঠি, শেখ হাসিনার পক্ষে একটা চিঠি দিয়েছে জাতিসংঘকে, ওই যে 1400 মার্ডার হয়েছে এইসব রিপোর্ট নিয়ে। রিপোর্টটাকে আপনি কি পড়েছিলেন এই চিঠিটা স্যার, বা এটা সম্বন্ধে দেখুন, কতটুকু জানেন? আমি জানি চিঠি দেওয়া হয়েছে ফ্রম দিস চেম্বার অন বিহাফ অফ শেখ হাসিনা। এটা ইউনাইটেড নেশনস কে দেওয়া হয়েছে এই চিঠিটা, অর্থাৎ ইউএন সেক্রেটারি জেনারেলকে দেওয়া হয়েছে, এবং এইটাকে ক্যাস্টিগেট করা হয়েছে যে ওয়ালকার তুর্কের যে রিপোর্টটা আছে, ওই রিপোর্টটা যে একটি ভুয়া রিপোর্ট এইটা বলে, এবং অনেক প্রমাণ সহ তারা এটি দিয়েছেন। দেখেন, ওয়ালকার কোর্ট ইজ অ্যাজ বিগ আ ফ্রড এজ ইউনুস। ইউনুসের বন্ধু ইউনুস বলেছে এইভাবে রিপোর্ট বানায় দাও, রিপোর্ট বানায় দিয়েছে ইউজিং দি অফিসিয়াল সিল অফ হিজ অফিস, ইউনাইটেড নেশনস এর হিউম্যান রাইটস ইস্যু কমিশনার। You see, the best thing would have been যদি ইউনুস সাহেব সিনসিয়ার হতেন যে না, এটাকে ইনকোয়ারি করা দরকার, তাহলে উনি লিখতেন কাকে, জেনারেল ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেলকে চিঠি দিতেন যে আমার এইখানে এরকম একটি পরিস্থিতি আছে, আমি চাই যে একটি ইম্পার্শিয়াল ইনকোয়ারি আপনি আমাকে করিয়ে দেন এখানে। তারপরে ইউনাইটেড নেশনস এর যিনি সেক্রেটারি জেনারেল, তিনি হয়তো এইটা নিজ উদ্যোগে এইটা করিয়ে দিতেন। হয়তো এটার মধ্যে উনি স্কটল্যান্ড ইয়ার্ড, সিআইএ, ফরেন্সিক এক্সপার্টস ওদের নিয়ে হয়তো একটি কমিশন করে দিতেন। এই কমিশন বাংলাদেশে আসতো, তারা দেখতো, দেখে তারা একটা রিপোর্ট দিত। কিন্তু পার্সোনাল বন্ধুকে দিয়ে একটি রিপোর্ট করানো এর চেয়ে বেশি লজ্জাজনক আর খারাপ, বৃহৎ একদম ঘৃণার কাজ করেছেন উনি। বিকজ আজকে 1400 লোকের যে রিপোর্টে বলা হয়েছে, 1400 লোক আপনি তো দেখাতেই পারছেন না। এই রিপোর্টটা তো সেম ভ্যালু রিপোর্ট হয়ে গেল যেটা অধিকার করেছিল হেফাজতের এই শাপলা চত্বরে, ওইখানে যে বলেছে এত লোক মেরে ফেলেছে, হ্যাং করেছে, ত্যাং করেছে। এখন ওরাই বলছে যে না, এত লোক মারা যায় নাই, যে অধিকারের যে রিপোর্টটা ছিল, দ্যাট ওয়াজ টোটালি ভুয়া। দ্যাট ওয়াজ ডান আন্ডার দ্য ইনস্টেন্স অফ দি আমেরিকান ডিপ স্টেট, এবং ওদের অর্থায়নে এগুলি করা হয়েছে। আর এটা প্রমাণ পেয়েছে বিকজ এই ইন্টারিম গভর্নমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভাইজার ওয়াজ টুব্রো,
যদিও তার দপ্তর ছিল ইন্ডাস্ট্রিজ, আদিলুর রহমান খান শুভ্র। কত আনফর্চুনেট আমাদের দেশ যে আমরা এইভাবে, আমি তো দেখেন সত্যি কথা নিজেকে অনেক দোষ দেই। আমি যখন নিজেকে দেখি আহ, এত সমালোচনা আমি নিজেকে নিজে করি। কারণটি কি জানেন? বিকজ আমিও তো শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্টে পার্টিসিপেট করেছি, মামলা খেয়েছি, আই বিন ব্যান্ড ফ্রম প্র্যাকটিস, কত কিছু হয়েছে। কিন্তু আমি সত্যি কথা, আমি জাতির কাছে মাফ চাই যে আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, আমাকে ওর মধ্যে থাকা উচিত হয় নাই। সেখানে যে এত কনস্পিরেসি হচ্ছে, আমি জানি আমেরিকান কনস্পিরেসি ছিল, আগের থেকেই জানি। আমারও while I was in New York, আমারও দু একজনের সাথে কথাবার্তা হয়েছে। So I knew what was going on, I knew কি লিস্ট প্রিপেয়ার করা হয়েছে, আমি জানতাম এগুলি। কিন্তু শেখ হাসিনার যে অপপ্রচার, যেহেতু ওয়েস্টার্ন মিডিয়ার সবাই মিলে এত অপপ্রচার করেছে, যেটা যতটুকু উনি ঘটিয়েছেন তার চেয়ে অনেক বেশি অপপ্রচার হয়েছে। হ্যাঁ, এইটা সঠিক যে উনি হয়তো অনেক কিছু জানতেনও না, বিকজ ওয়ান্স ইউ আর দেয়ার, আপনার কাছে সব খবর যায় না, আপনাকে যেটা ফিড করা হয় থ্রু ইন্টেল এজেন্সি, সেগুলি আপনার কাছে যায়। ওইটা যদি ম্যানিপুলেটেড রিপোর্টস হয় তাহলেও আপনি ফেসে যাচ্ছেন। এই জন্য আমার মনে হয় যে যারাই ক্ষমতায় যাবেন বা আছেন, লেটস টেক, ওনার একটা চ্যানেল থাকা উচিত প্রাইম মিনিস্টারের বা প্রেসিডেন্টের, যে চ্যানেল, এই চ্যানেলটা কিন্তু হুসেন মোহাম্মদ এরশাদের ছিল। হুসেন মোহাম্মদ এরশাদ জানতে পারতেন যে আজকে কোন ট্রেন দেরিতে গেছে, কোন প্লেনে বিজনেস ক্লাসে বা ফার্স্ট ক্লাসে যে দেওয়া হয়েছে ক্রকারি, কাটলারি, এইগুলি কোন অবস্থায় ছিল। বিকজ উনার একটা আলাদা চ্যানেল রাখতেন, ওই চ্যানেল দিয়ে উনি খবর রেগুলারলি পেতেন। আই থিঙ্ক দিস ইজ এ গুড থিং, এটা সবাইকে করা উচিত যারাই এই দেশ শাসন করতে চান। না হলে দে উইল বি মিসলেড। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমারও দোষ আছে, যার জন্য আমি জাতির কাছে এবং শেখ হাসিনার কাছে ক্ষমা প্রার্থী যে আমি মুভমেন্টে যেহেতু পার্টিসিপেট করেছি, আমার বিরুদ্ধে যা হয়েছে এইটা আমি মাফ করে দিচ্ছি, এইটা নিয়ে আমার এত না। কিন্তু আমি জাতির কাছে ডেফিনেটলি, বিকজ আজকে আমি যখন ডেভেলপমেন্টের অবস্থা দেখি, আজকে আমি যখন অর্থনীতির অবস্থা দেখি, তখন আমার মনে পড়ে দ্যাট হাউ ডিফিকাল্ট ইট ইজ এই ফান্ডস গুলি আনা, এই অর্থায়ন করা, এই বড় বড় প্রকল্প। এবং আমি আপনাকে বলি, অনেকেই বলেন চুরি চামারি, এখন দেখেন চুরি চামারির তো ডাইরেকশন, আমি ধরেন শেখ হাসিনা তো আপনি কোনো ফাইল পাবেন না যে সে কারাপশন করেছে, ঠিক আছে, ওইটা বিকজ শি হ্যাজ নট ডান দ্যাট। কিন্তু আমাদের এখানে এই যে আমলা আছে, ইঞ্জিনিয়ার আছেন, কন্ট্রাক্টার্স আছেন, এরা যেভাবে কারাপশনটা করে, আলটিমেটলি এই দায়টা কিন্তু নিতে হয় যিনি সরকার প্রধান আছেন। সো আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। এবং আমি আশা করি যে আমাদের আরো বড় বড় প্রজেক্ট, এই সরকার হোক বা আগামীতে যে সরকার হবে, ওরা নেবেন। তার কারণে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখনো আন্ডার ডেভেলপ, আমাদের অনেক 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 কাজ করতে হবে যদি আমরা একটা, এই ধরেন ইভেন এই যে এলডিসির থেকে, এখন তো আমরা ইউএন কে চিঠি দিয়ে বলেছি যে আমাদেরকে 3 বছর আর এইটা করো না, ডেফার করো আমাদের এই স্টেটাসটা উপরে যাওয়ার। এবং অনেকের কাছে শুনছি যে এটা 6 বছর হলে নাকি আরো ভালো হয়, বিকজ আমাদের অনেক ইন্টারনাল উইকনেসেস আছে। এবং আমরা যদি ওই স্টেটাসে চলে যাই, ডেভেলপ স্টেটাসে, তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব, চতুর্দিক থেকে ক্ষতিগ্রস্ত হব আমরা। তো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এবং আমি এই সরকারের জন্য বলছি, হয়তো শেখ হাসিনা থাকলে এই জিনিসগুলি ভালো বুঝতেন যে ওনাকে কি করা দরকার, এখন ডেফারেলের প্রয়োজন আছে কিনা। হয়তো উনি থাকলে ডেফারেলের প্রয়োজন নাও হতো,
বিকজ একটা গার একটা একটা ইয়ে ছিল, ওয়েভ ছিল একটা ডেভেলপমেন্টের। উনিও 10,000 জিনিস 30,000-এ হচ্ছে, 20,000-এ হচ্ছে, এইটা আমাদেরকে দেখতে হবে। বা ব্যাংক লুট হচ্ছে, সবকিছু আমাদেরকে দেখতে হবে, এবং কিছু দায়িত্ব শেখ হাসিনাকে নিতে হবে। তখন কিন্তু আমি এইগুলি সব পরিকল্পিত। এমনও হতে পারে যে যে ব্যাংক লুটটা যেটা আছে, এইটা একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করানো হয়েছে, যেন ব্যাংকস গুলির মধ্যে টাকা পয়সা না থাকে, এবং যে গুরুত্বপূর্ণ প্রজেক্ট, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেগুলি করছেন শেখ হাসিনা, এইগুলি যেন ফ্লপ করে ফর ওয়ান্ট অফ মানি। তবে একটা জিনিস বলি, যে শেখ হাসিনার এই একটা ন্যাক ছিল যে হাউ টু ব্রিং মানি, কিভাবে থেকে আমি টাকা এনে, আমার কাছে টাকা না থাকলে কিভাবে এনে আমি প্রজেক্ট গুলি করতে পারি, এই ক্রেডিটটা আপনাকে দিতে হবে। হি মাইট হ্যাভ বিন ব্যাড ইন গভর্নেন্স, হয়তো ওনার গভর্নেন্স খারাপ ছিল, হয়তো ওনার এই যে গুম খুন এইগুলি, এবং এইটা আমাদেরকে কিন্তু বের করে দেখতে হবে যে গুম খুন এইগুলির মধ্যে তো এই যে ইন্টেল এজেন্সিস গুলি যারা ইনভলভ ছিল, এরা তো আর্মিরই লোক, এটা তো সিভিলিয়ানস না। তো ওরাই তো করেছে এটা। তো এই যে করেছে, এইটা এমনও হতে পারে ওই ডিপ স্টেটের কনস্পিরেসি হতে পারে, যে এত বদনাম করে দেয় এগুলি করে, যেন আমাদেরকে রিজিম চেঞ্জে সুবিধা। ধন্যবাদ স্যার। স্যার, আপনি জানেন যে শেখ হাসিনা বলেছেন যে উনি 6 মাসের ভেতরে ফেরত আসবেন। আজকে সম্ভবত এই ভারতের রাষ্ট্রপতি সুশীলা কাকি উনিও বলেছেন যে শেখ হাসিনা ফেরত যাবেন, দেশে যাবেন। আবার উনি দাবি করেছেন যে ওনার পাসপোর্ট ফেরত দিতে বিমান পাঠানোর জন্য জেল রেডি করার জন্য, বা কোন জেলে রাখবে তা। কথাগুলো আপনার কাছে কি মনে হয়? যে দেখেন না, এই বঙ্গবন্ধুর ফ্যামিলি, অর্থাৎ স্টার্টিং ফ্রম বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এরা কিন্তু খুব ব্রেভ, এরা কিন্তু ভয় করে না। যদি বঙ্গবন্ধু ভয় করতেন, তাহলে কিন্তু আমি আপনাকে গল্পটা বলি। বঙ্গবন্ধু যখন এই 6 পয়েন্টস নিয়ে, তখন আতাউর রহমান সাহেব হলেন, আতাউর রহমান খান সাহেব, উনি হলেন তখন প্রেসিডেন্ট আওয়ামী লীগের। তখন বঙ্গবন্ধু 6 পয়েন্টস নিয়ে গেলেন, বললেন যে আপনি এইটাকে প্রেস কনফারেন্সে অ্যানাউন্স করেন, প্রেস কনফারেন্স। আতাউর রহমান খান বললেন যে না, আমি এটা করব না। তার কারণ হচ্ছে, আর তুমিও করো না, যদি আমরা এটা করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে, ডোন্ট ডু দিস। বাট দেখেন, আপনি ওনাকে ডিফাই করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো অ্যানাউন্স করলেন, উনি তো 6 পয়েন্টস অ্যানাউন্স করলেন, সেটা লাহোরে গিয়ে করুক আর এইখানে করুক, যেখানে করুক, বাট হি হ্যাড দি কারেজ টু ডু ইট। শেখ হাসিনা অলসো হ্যাজ দ্যাট কারেজ। শেখ হাসিনা হয়তো ফাঁসিতে ঝুলে যাবে, কিন্তু সে তার আন বান এইটা কোনোভাবে ছাড়বে না। শি ইজ এ ব্রেভ লেডি, এটা বুঝতে হবে আমাদেরকে, এন্ড শি ইজ এ ভেরি ব্রেভ লেডি, এবং শি ইজ এ ভেরি ম্যাগনানিমাস লেডি। মহিলাটা খুবই ম্যাগনানিমাস। আমি বলছি আপনাদেরকে, আমি যতটুকু ওনাকে চিনেছি, জেনেছি, পড়েছি, শি ইজ এ ভেরি ম্যাগনানিমাস লেডি, এবং উনি আসবেন। 6 মাস না হলে 9 মাস হবে, 8 মাস হবে, 7 মাস হবে, এটা 3 মাসে হতে পারে, 4 মাসে হতে পারে, বাট শি উইল কাম টু বাংলাদেশ। এবং বাংলাদেশের জন্য কঠিন অবস্থা হবে যদি বাংলাদেশ এটা না বোঝে, যে যদি একটা অ্যারেঞ্জমেন্টে এনে ওনাকে না আনে। বিকজ আমার মতামত হচ্ছে যে ওনার এই ট্রায়ালটা ইজ ফরম নন জুডিস। ওনার এই ট্রায়ালটা ইজ নো ট্রায়াল ইন ল, দিস ট্রায়াল ইজ ইন এক্সেস অফ জুরিসডিকশন। এবং এইটা আমি বলছি, আমি আরেকটা পিটিশন এই সপ্তাহ দায়ের করব, যেখানে আমি আইসিটি কে চ্যালেঞ্জ করব
যে একটা গভর্নমেন্ট অ্যাক্ট যে একটি স্পেসিফিক কাজের জন্য করা হয়েছিল, ওর হয়ে গেছে 2009 এটা শেখ হাসিনা গভর্নমেন্ট এবিউজ করেছে এটাকে, 2024 এটাকে ইউনূস সরকার এবিউজ করেছে, এবং এটার এবিউজ আগেও হতে পারে। সো দিস ইজ অলসো আ ওয়ার্নিং। আমি অপোজ হব, আমাকে সবাই মিলে অপোজ করবে, আমি জানি, কিন্তু আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট। আমি সত্য যেটা, ট্রুথ, সেটাকে আমি সামনে আনতে চাই, বুঝি, এবং ইনশাল্লাহ আমি করব। আমাকে হয়তো রুল দেবে না, খারিজ করে দেবে, হয়তো আবার আমি অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল এদের হয়তো বিরোধে পড়ব, কিন্তু ডাজন্ট ম্যাটার, আইনগত খেলা চলবে। আমি আমার রিজেক্ট হলে আপিল করব, দেখা যাক কোথায় কি হয়। অনেকেই তো বলছে শেখ হাসিনা যদি ঢাকা এয়ারপোর্টে নেমে আসে তাহলে কোটি লোক হওয়ার সম্ভাবনা আছে, বা রাজনীতিতে আচ্ছা, দেখেন, কি পরিস্থিতি হতে পারে। আমি আমি তো এইটা বলতে পারছি না, বিকজ ইউ সি দিজ আর স্ট্র্যাটেজিক ডিসিশনস, যেটা শেখ হাসিনা নিজে নেবেন, along with যাদের হেফাজতে ওনাকে বাংলাদেশ এর আর্ম ফোর্সেস ওরা রেখে এসেছে। বাংলাদেশের আর্মি, নেভি, এয়ারফোর্স এরা মিলেই তো ওনাকে হেলিকপ্টার দিয়ে C-130 দিয়ে ওনাকে রেখে এসেছে দিল্লিতে, এবং উনি ক্লেম করছেন that she has not resigned, which also is a fact that she has not resigned. এখন because যদি উনি রিজাইন করে থাকেন, তাহলে ক্যাবিনেট ডিভিশনকে দেখিয়ে দেওয়া উচিত ছিল। এই কন্ট্রোভার্সি তো অনেক দিন থেকে চলছে, কিন্তু কেউই এটা দেখাতে পারে নাই। তো কনস্টিটিউশনালি আমাদের সংবিধান যদি মানি, সেখানে বলা আছে স্পষ্টভাবে দ্যাট একজন প্রধানমন্ত্রী এক্সকিউজ মি, একজন প্রধানমন্ত্রী আর একজন প্রধানমন্ত্রীকে ক্ষমতা হস্তান্তর করবে। যে কারণে যখন আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, এইটা যখন পর্যন্ত কনস্টিটিউশন থেকে বের না করে দেয় 15th অ্যামেন্ডমেন্ট দ্বারা, 13th অ্যামেন্ডমেন্টকে রিপিল করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত তো এইটাই ছিল যে যিনি চিফ অ্যাডভাইজার হবেন, হি উইল বি ডিমড টু বি দ্য প্রাইম মিনিস্টার, এবং প্রধানমন্ত্রী ওনার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এবং এইভাবে যিনি ইলেকশন জিতবেন, চিফ অ্যাডভাইজার অ্যাজ দি প্রাইম মিনিস্টার উইল হ্যান্ড ওভার পাওয়ার টু দ্য ইনকামিং প্রাইম মিনিস্টার। এইটাই তো আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন। তো এই কনস্টিটিউশনাল প্রভিশন যখন আপনি সংবিধান মানছেন, সংবিধানের সরকার চালাচ্ছেন, আপনি সংবিধানে কোনো অ্যামেন্ডমেন্ট করেন নাই এখন পর্যন্ত, আপনার সংবিধান যে রিফর্ম করার কথা ছিল সেগুলি হয় নাই, যদিও আমার এই রিফর্মের কথা যেভাবে অপোজিশন বলছে সেটার সাথে আমি একমত না, একদমই না। সো হোয়াট আই উইল সে ইজ যে আমাদের এই জিনিসগুলি থাকছে, তো আমাদেরকে দেখতে হবে যে যদি শেখ হাসিনা ফিরেন বাংলাদেশে, উনি কোন প্রোটোকলে ফিরবেন। উনি কি ক্ষমতাচ্যুত প্রাইম মিনিস্টার হিসাবে ফিরবেন, না উনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হিসাবে ফিরবেন, and then she will resign or not resign, এবং strategic decisions of her security, ওনার যে সিকিউরিটি বাংলাদেশে আসার পর যেন ওনার বিরুদ্ধে বা ওনাকে হ্যারাসমেন্ট না করা হয় বা এইসব না করা হয়, এই সিকিউরিটিটা কিভাবে ওনাকে দেওয়া হবে, দিজ আর স্ট্র্যাটেজিক ডিসিশনস দ্যাট দে উইল মেক। এবং এই স্ট্র্যাটেজিক ডিসিশন গুলি যখন তারা করবে, এর মধ্যে যদি সরকার হেল্প করে, অ্যাসিস্ট করে, তাহলে স্ট্র্যাটেজিক ডিসিশন গুলি এক ধরনের হবে। আর যদি এই সরকার না করে, তাহলে স্ট্র্যাটেজিক ডিসিশন আর এক ধরনের হবে, যেটা আমি জানি না। বিকজ উইদাউট এনি স্ট্র্যাটেজিক ডিসিশন কৌশল ছাড়া, বুঝি, ওনার পক্ষে উনি বর্ডার দিয়ে হেঁটে চলে আসবেন, এটা সম্ভব না। আপনি বলেছেন 1 কোটি লোক হবে,
দেখেন আমি এইটা জানি না, তবে আমি এতটুকু জানি that she has lot of support, এবং যেভাবে আমরা আজকেও আমাকে বলা হয়েছে যে চিটাগংগে আজকেও অনেক বেশ একটি বড় আহ, আহ, সমাবেশ বলেন বা যে জামায়াত হয়েছে, যে 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 মিছিল বিশাল একটা হয়েছে whatever, বিশাল আমাকে এটা বলা হয়েছে from some quarter, এবং এইটাতে নাকি স্লোগান দেওয়া হয়েছে। এখন আমি আপনাকে বলি, হঠাৎ করে আমি আমার কোর্টের চেম্বারে বসা ছিলাম, তখন একটি লোক আসলো আমার কাছে। সে আমাকে ইন্ট্রোডিউস করলো একজন রিটায়ার্ড ব্যবসায়ী হিসাবে। লোকটি ছিল ভোলা। সে নাকি আমাকে অনেকবার ফোন করেছে, আমার সাথে ফোনে দেখা সাক্ষাৎ হয়নি, ফোনে কথা হয় নাই। তো সে আমার সাথে দেখা করার জন্য খুব ইসে ছিল, দেখা করতে চায়, আমাকে সালাম করতে। ওল্ড ম্যান, ঠিক আছে। তো কথার ছলে আমি এমনি জিজ্ঞেস করলাম, আচ্ছা শোনো, শেখ হাসিনা তো বলেছে যে 6 মাস 9 মাসে ফিরে আসবে, লোক হবে 2-1 লাখ লোক হবে হাসিনা যদি আসে রিসিভ করার জন্য? বলেন কি স্যার আপনি? আমি কত 5 হবে? তো এরকম করতে করতে আমি 50-এ গিয়ে ঠেকলাম। তখন সে আমাকে বলল যে স্যার 1 কোটির কনফিডেন্স। দিস ইজ সামবডি ফ্রম ভোলা, একটি গ্রামের থেকে আসা লোক, যে আমার সাথে দেখা করার জন্য গিয়েছিল। সে আমাকে এটা বলল। পরে আমি তাড়াতাড়ি ওকে বিদায় করে দিলাম, বেশি কথা বলি নাই, বিকজ আমি তো জানি না সে কি কোনো ইন্টেলিজেন্স এজেন্সির লোক না কি লোক, তো আমি আর বেশি কথা বলতে চাইনি তার সাথে, ওকে বিদায় করে দিলাম। এই হচ্ছে পরিস্থিতি। স্যার আপনি আর আরেকটা কালকে 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 দেখি তোফায়েল আহমেদ সাহেবের জানাজার কি পরিস্থিতি দাঁড়ায় ভোলাতে। ভোলা। তো আমার কাছে এই মুহূর্তে যতটুকু খবর আছে, মানে আপনার সাথে শোতে ঢুকার আগে আমি যতটুকু খবর পেয়েছি, যে ভোলার বিভিন্ন রাস্তায় পুলিশ আছে এই মুহূর্তে, এবং অনেককেই বলা হচ্ছে যাতে কালকে জানাজায় না যাওয়া হয়। এটা নাকি পুলিশ প্রশাসন চাপ দিচ্ছে। এটা কিছুক্ষণ আগে শুনলাম, এখনো 100% ক্লিয়ার হতে পারিনি, রাত পর্যন্ত হওয়া যাবে। স্যার আপনার একটা টক শোতে বলেছিলেন যে শেখ হাসিনাকে হয়তো সেনাবাহিনী ফিরিয়ে আনতে পারে, এইটা আপনার কাছে কেন মনে হয়? আচ্ছা, এইটা এই কারণে মনে হচ্ছে যে আমি যে আপনাকে স্ট্র্যাটেজিক ডিসিশন যে কথা বলছি, যেটা দিল্লিতে হবে, তো এটা একা দিল্লিতে তো হবে না। বিকজ শেখ হাসিনাকে যখন দিল্লি পাঠানো হলো অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি, তখন কিন্তু উনি ডিজোরে প্রাইম মিনিস্টার তখনও, বিকজ তখনও ওথ হয় নাই, নতুন সরকার আসে নাই। তখন কিন্তু রাষ্ট্রপতি যিনি, উনি কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার জন্য ওনার, শেখ হাসিনার যে অফিস, ইট ওয়াজ সাবসিউমড বাই দি প্রেসিডেন্ট, যার জন্য প্রেসিডেন্ট ডিউটি কাজ করেছে সরকার আসার আগে। একটি পার্লামেন্ট ডিসলভ করেছিলেন, একটি উনি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্ট করেছিলেন, ঠিক আছে। এই দুটি কাজ করেছিলেন। পরে রাত্রের দিকে 9টার দিকে যখন সরকার ওঠ নিল, তখন একটা সরকার আসলো, যেটাকে আমি সরকার মনে করি না। তার কারণ হচ্ছে আমি মনে করি দ্যাট দে এট বেস্ট ওয়্যার অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট। তো এখন আমি এই কথা বলেছি যে দেখেন, আমার যে 3 চিফস আছেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, এই 3 চিফস তাদের ইন্ডিয়ান কাউন্টার পার্টের সাথে কিন্তু যোগাযোগে ছিলেন। The Indian Army chief was in regular touch with my army chief. এগুলি তো এখন সবাই জানে, কাজে নতুন কিছু না। তো এই কারণে বলছে যে যখন আপনি পাঠানোর সময় আর্মি ওয়াজ ইনভলভ in conjunction with the Indian Army chief, যার জন্য আপনারা জানেন যে যখন এই ফ্লাইটটা টেক অফ করেছে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে, শেখ হাসিনার ওই এয়ারক্রাফটের ট্রান্সপন্ডারটা বন্ধ করে দেওয়া হয়েছিল till such time that they left the আমাদের বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে যতক্ষণ যায়।
সো ইট ওয়াজ তখন বিল্ড এজ কি ফ্লাইট যেন ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছে। ট্রান্সপন্ডার মিনস দ্যাট আপনি এয়ারক্রাফটকে আইডেন্টিফাই করতে পারবেন না। একটি এয়ারক্রাফটকে আইডেন্টিফাই করার যা যা আছে, নাম্বার আছে, অমুক তমুক, ওইগুলি কিছু পারবেন না। তো এই কারণেই আমি বলেছি যে সেনাবাহিনী উইল হ্যাভ টু বি ইনভলভ যখন শেখ হাসিনা ফিরবেন। সেনাবাহিনীকে সিকিউরিটি প্রোভাইড করতে হবে। জাস্ট সেনাবাহিনী সিকিউরিটি প্রোভাইড করেছে তার এক্সিয়াতে ল্যান্ডে, তো সেখানেও সিকিউরিটি প্রোভাইড করতে হবে। আপনি জানেন যে আর্মি অফিসার যাদের ট্রায়াল হচ্ছে তারা কিন্তু জেলে থাকছে না, তারা কিন্তু আর্মি মেসে থাকছে, রাইট? জি। তো শেখ হাসিনা এটা কে ডিসাইড করেছে? আর্মি ডিসাইড করেছে। এখনো আর্মি কিন্তু আপনি জানেন যে মাঠে আছে। সো আর্মি হ্যাজ সাম কন্ট্রোল ওভার দ্য গভর্নমেন্ট। সরকারের উপরে কিছু কন্ট্রোল আছে। আর্মি যদি বেরিয়ে যায়, চলে যায়, ল অ্যান্ড অর্ডার এতই খারাপ যে এই সরকারের পক্ষে এবং আমাদের পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব হবে না এইটাকে ট্যাকেল দেওয়া। বিকজ আপনি এখন পর্যন্ত নাই ইউনুস করলো, নাই আমার এই সরকার করছে। পুলিশ নিডস টু বি মোটিভেটেড। পুলিশ ছাড়া কোনো রাষ্ট্র চলতে পারবে না। ওরাই হলো যারা ল অ্যান্ড অর্ডার দেখবে, যারা ইমপ্লিমেন্ট করবে আপনার আইনগুলি। তো এইটা এখনো পারেন নাই। পুলিশ এখনো কিন্তু সাহস করছে না। এখনো এই কারণে লোকজন গিয়ে কলার ধরে ফেলে পুলিশের, বুঝছি? তো আমাদেরকে এই জিনিসগুলি দেখতে হবে, মোটিভেট করতে হবে। তো এই কারণ ছিল যার জন্য আমি বলেছিলাম বোধহয় একটা টক শোতে বা একটা ইন্টারভিউতে যে সেনাবাহিনী উইল বি ইনভলভ ইন দি রিটার্ন অফ শেখ হাসিনা। উনি যেভাবে আপনি পাঠিয়েছেন ওইভাবে ওনাকে পাঠানো হবে এবং আপনার দায়িত্ব সব হবে টু প্রোভাইড সিকিউরিটি। টু উনি তাতে এসে আপিল করবে, কি করবে আমি জানি না। ইট ইজ আপ টু দেম, ইট ইজ আপ টু দ্য লয়ার্স টু ডিসাইড যে কি হবে। তো আমি মনে করি যে she will definitely return. She is a very brave lady. স্যার, আপনি একটা কথা বলেছিলেন কিছুক্ষণ আগেই যে হোসেন মোহাম্মদ এরশাদের কথা বলেছেন যে ওনার একটা চেইন ছিল, উনি বিভিন্ন খবরগুলো আলাদাভাবে নিতেন। আমার যতটুকু মনে পড়ে, যেমন সাত্তার সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন তখন হোসেন মোহাম্মদ এরশাদ সেনাবাহিনী ওনারাই ক্ষমতা নিলেন, রিজাইন করালেন সাত্তার সাহেবকে, আবার এরশাদ থেকে ক্ষমতা নিলেন তত্ত্বাবধায়ক সরকার। এরপর আমরা 2001-এও সেম ঘটনাই দেখেছি। তো সেনাবাহিনী শেখ হাসিনাকে বিমানে করে পাঠালো, তাহলে তারা কেন তার কাছ থেকে রিজিগনেশন লেটারটা নিয়ে নিল না বা কাস্টডিওতে নিয়ে নিল না? তখন সাহস করে নাই। মেবি দ্যাট ওয়াজ দি অ্যারেঞ্জমেন্ট। সাহস করে নাই। ওরা যত তাড়াতাড়ি শেখ হাসিনাকে বিদায় দেওয়া যায় এইটাই। বিকজ ইসি ওরা তো এই প্ল্যানিং এর মধ্যে ছিল। প্ল্যানিং এর মধ্যে করছি যে ওরা তো প্ল্যানিং এর ভেতরে ছিল, তাহলে ওরা তো রিজিগনেশন লেটার নিয়ে নিতে পারতো বা কাস্টডিতে নিয়ে যেতে পারতো। হ্যাঁ, আপনাকে একটা কথা, হ্যাঁ শেখ কাস্টডিতে নিতে পারতো। আপনাকে একটা কথা বলি, শেখ আপনার এরশাদ সাহেবের সময় আমাদের সাত্তার সাহেব একটা ভিজিটে ছিলেন সৌদি আরেবিয়ায়, জেদ্দায়। সেখান থেকে যখন উনি ফিরলেন ঢাকায়, তখন কিন্তু উনি কিন্তু তখন অলরেডি প্রেসিডেন্ট দেশের, ঠিক আছে? যখন ফিরছেন ওনাকে কিন্তু রিসিভ করতে গেল হোসেন মোহাম্মদ এরশাদ এয়ারপোর্টে। বাট হোসেন মোহাম্মদ এরশাদ ওয়াজ ওয়েরিং আ হাওয়াইন শার্ট একটা। হি ওয়াজ নট ইন ইউনিফর্ম। এই ইউনিফর্মে না থাকার জন্য আমরা তখনও মনে করেছি দ্যাট এইটা তো ডিফাইন্স, সেনাপ্রধান ডিফাই করছে ওনাকে হাওয়াইন শার্টে। সেনাপ্রধান when he goes to receive the head of government or head of state, he must be in uniform. He must salute.
সেলিউটেরও অনেক এদের মধ্যে অনেক ইয়ে আছে, কায়দা কানুন আছে, টুপি পরে থাকতে হবে, দেন ইউ ক্যান সেলিউট হোয়াট এভার কিছু নিয়ম কানুন আছে, আমি এত জানি না। কিন্তু তখনই আমরা অনেকেই বুঝতে পেরেছিলাম যে সামথিং ইজ কামিং। এমনিও কিছুদিন পর উনি ক্ষমতাটা নিয়ে নিলেন। আরো বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ গোয়িং টু বরিশাল। বরিশালের থেকে ফেরার সময় আমাদের না যাওয়ার সময় আমাদের ওই যে পীর সাহেব, কি নাম, খুব নাম করা, ওই যে ছিলেন তখন এরশাদ সাহেব, ওনার ভক্ত ছিলেন। হ্যাঁ, এরশাদ সাহেব শর্ষিনার ফরিদপুরের, না না না, সরষিদার তো আইয়ুব খান, এই যে ইসের আরে যার ছেলেরা জাতির পার্টি করেছে, এনিওয়ে আচ্ছা, ফরিদপুরের ওই পীর সাহেবের এখানে আমাদেরকে, আমরা খানা খাচ্ছিলাম ফরিদপুর সার্কিট হাউসে, খানা খাচ্ছিলাম, তখন ফোন আসলো সেখান থেকে, পীর সাহেবের ফোন আসলো যে আপনাকে দুপুরে এখানে খেতে হবে। তো আমরা দুপুরে ওইখানে যখন ওইখানে পীর সাহেবের এখানে কিন্তু সিস্টেম ছিল, একটা ইয়ে ছিল খুব, আপনার খাওয়া দাওয়া খুব ভালো, পোলাও করবা দিস দ্যাট, ভিআইপি দের জন্য ভিআইপি রুম ছিল বসার জন্য, আর খাস আম লোকজনের জন্য আলাদা ছিল। তো আমরা যখন গেলাম তখন দেখি জেনারেল আব্দুর রহমান যিনি মারা গেলেন ফ্রান্সে একজন অ্যাম্বাসেডর, জি, জেনারেল আব্দুর রহমান তখন যশোরের জিওসি। জেনারেল আব্দুর রহমান তখন ঢাকায় ট্রান্সফার হয়েছে 9th ডিভে ওনার ইসের জন্য, এবং আমরা রুমে ঢোকার পরই উনি শুরু হয়ে গেলেন যে কি সরকার চালান আপনারা, সরকার চালাতে পারলেন না, আটরশির পীর একজন, আটরশি পার্লামেন্ট আপনারা পারেন না, মৌলানা মান্নান গিয়ে জেলে গিয়ে বসে গেল হ্যান্ডে। তখন কিন্তু আমি 90% শিওর, আমি রুম থেকে বেরিয়ে গেলাম, আমি 90% শিওর দ্যাট আর্মি ইজ কামিং, মার্শাল ল ইজ কামিং। তো এইভাবে অনেক কিছু বোঝা যায় আপনি যদি একটু খেয়াল করেন যে কোথায় কি হচ্ছে। তো এই কারণেই আমি বলেছি যে সেনাবাহিনী ওনাকে তাদের প্লেনে পাঠিয়েছে অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এবং এখন ওনারই দায়িত্ব হবে টু ব্রিং হার ব্যাক। এখন এটা কিভাবে ট্যাকেল করবে ওরা, তারেক সাহেবের সাথে ওদের বসতে হবে, না বসলে তো হবে না, ইন্ডিয়ানদের কথা কনভে করবে, বিকজ আমাদের আর্মি চিফ ইজ ইন টাচ অলওয়েজ উইথ দি ইন্ডিয়ান চিফ, ওদের হটলাইন আছে, হটলাইনের মাধ্যমে তারা টাচে থাকে, অল এয়ারফোর্সেরটাও থাকে, নেভিরটাও থাকে। তো দেখা যাক কি হয়, বাট আমি শিওর যে শেখ হাসিনা উইল কাম ব্যাক। স্যার, আমার সর্বশেষ যে প্রশ্নটা, এটাই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা তো অলরেডি জেনে গেছেন যে আমাদের একজন মিনিস্টার, উনি আজকে সকালে পদত্যাগ করেছেন, একজন রাঙ্গামাটি হিল ট্যাক্সের, হ্যাঁ, অলরেডি 3-4 দিন যাবত দেখলেন যে আপনার এই যে সীতাকুণ্ডের যেখানে পাহাড়ি অঞ্চল, যেটা সব পার্বত্য চট্টগ্রামে পড়ে, সেইখানে অনেক গন্ডগোল, দখল বেদখল নিয়ে র্যাবের কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা বলছে। রাঙামাটিতে আজকে আর্মিকে দৌড়াইছে মানুষজন, এরই মধ্যে উনি পদত্যাগ করলেন। আচ্ছা, কাহিনীটাকে কি মনে করেন? 3 মাসের একটা সরকার, এরই ভিতরে এইভাবে মন্ত্রীরা পদত্যাগ করা, দেখেন কন্ডিশন কোনো কিছু আমাদের ওইখানে কন্ডিশন ইজ নট গুড। আর ওদের ওই হিল ট্র্যাক্সের কন্ডিশন ইজ অলসো লিঙ্ক টু মিজোরাম, আপনার ওই যে কি বলে নাগাল্যান্ড ওদের সাথে লিঙ্ক আছে, বিকজ ওইখানে তো আর্মড ইনসার্জেন্সি চলছে ইন্ডিয়ার মধ্যে। সো এইটা কোনো আইসোলেটেড ইনসিডেন্ট না, বাংলাদেশ হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল। তবে আমি একটা জিনিস জানতে পেরেছি, যে সেটা হলো যে এই যে একটা খ্রিস্টান রাষ্ট্র করার যে একটা উদ্যোগ ছিল আমেরিকান, ওই উদ্যোগটা আর হচ্ছে না, ওইটা হচ্ছে না। তাহলে আমরা বেঁচে গেলাম।
আমি জানি না, বিকজ আমাদের যে দুইটা চুক্তি করতে বলছে আমেরিকা, একটি হলো আশা, আরসা চুক্তি, জি। আশা, আর একটা হলো কোয়াড, জি দিয়ে, না জি দিয়ে, জি দিয়ে জি দিয়ে, শুরু, দুইটা জিসুমিয়া, জি জিসুমিয়া চুক্তি। জি 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 শুনিয়ে দিয়েছিল, জি। এই দুইটা চুক্তি করতে বলেছে। এইটার কত প্রেশার আছে গভর্নমেন্টের উপরে আমি বলতে পারবো না, বাট এই দুইটা চুক্তি করলে যে আপনি, চায়না উইল বি ভেরি অ্যাংরি এবং চায়না উইল নট কোঅপারেট উইথ আস, বিকজ আপনি ওদের নেভাল ফ্লিট কে এলাও করে দেবেন এখানে আসার জন্য, রিফিল কট, আরো নানান ইয়ে আছে এইখানে, আমাদের সেন্ট মার্টিনেরও ঝুঁকি আছে। তো লেট আস সি। তারিক স্যার তো মাত্র আসলেন, বাট হি নিডস গুড অ্যাডভাইজার আমার মনে হয়। এই খলিল মনিরকে দিয়ে ফরেন অফিসে বসে একদম ধ্বংস হয়ে যাবে। তো আমি আশাবাদী তারেক এমনি ইন্টেলিজেন্ট আছে, হি আন্ডারস্ট্যান্ডস যে কোথায় কি হচ্ছে, সে যদি এগুলি প্লাগ করতে পারে, অর্থনীতিকে ঠিক করতে পারে, বিকজ বাজেট সেশন আমাদের শুরু হয়ে যাবে পার্লামেন্টে। আমার মনে হয় 12 তারিখের দিকে বা হোয়াট এভার, জুন মাসের আমাদের বাজেট চলে আসবে। এইখানে আমরা দেখি আমাদের সিচুয়েশনটা কি দাঁড়ায়, আহ, এবং কিভাবে ওরা এক্সপোর্ট ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারে, বিকজ এক্সপোর্ট লেড গ্রোথ বাংলাদেশে হবে না। অ্যান্ড আপনাকে ডাইভার্সিফাইও করতে হবে। ইউ ক্যানট রিলাই অন গার্মেন্টস অ্যালোন। গার্মেন্টস, বিকজ গার্মেন্টস এর মধ্যে একটা জিনিস কি, আপনি যদি $40 বিলিয়ন যদি আপনি এক্সপোর্টও করেন, ওর মধ্যে আপনি দেখবেন 24-25 বিলিয়ন আপনাকে ইম্পোর্ট করতে হয়েছে, ফ্যাব্রিক্স এন্ড সো মেনি আদার থিংস, অ্যাক্সেসরিজ, ফ্যাব্রিক্স, অনেক কিছু ইম্পোর্ট করতে হয়। সো এনিওয়ে, লেট আস সি যে কি হয়। আমি আই হোপ ফর দ্য বেস্ট। আমি আশা করব যে আহ, সরকার, যিনি ফাইন্যান্স মিনিস্টার আছেন, উনি ভালো বাজেট দেবেন, ব্যালেন্সড বাজেট দেবেন, ডেফিসিট কম রাখার চেষ্টা করবেন। আর যদি উনি না পারেন, তাহলে আমি বলবো একটু শেখ হাসিনার সাথে পরামর্শ করেন। স্যার, আপনি যখন বললেন যে চায়না এবং রাশিয়া আপনার ভোট দিচ্ছে না বাংলাদেশকে, এই মাত্র আমার কাছে যেটা খবর সেটা হচ্ছে যে ফ্রান্সও দেবে না। আচ্ছা আচ্ছা, ফ্রান্সও ইয়েকে দিবে, তার মানে পুরো ইউরোপীয় ইউনিয়নের ভোটটাই চলে যাচ্ছে হাতছাড়া। জি জি জি।